আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ভিডিওতে আমি নেগেটিভ যে পয়েন্টগুলো যে অ্যাঙ্গেল থেকে বলেছিলাম সেটা কিছুটা হলেও মিস হয়েছে, তাই আবার নতুন করে শুরু করছি। আমি এই ভিডিওতে স্কালোনির ট্যাকটিক্সের পজিটিভ সাইড কিংবা এখন পর্যন্ত নেগেটিভ যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে সেটা আরও নির্দিষ্ট করে বলার চেষ্টা করব। প্রত্যেকের প্রতি অনুরোধ রইল একটু মনোযোগ দিয়ে শোনার। পজিটিভটা দিয়ে শুরু করি। দেখুন, এখানে প্রচণ্ড গরম হয়, একেবারে চামড়া পোড়া গরম, কিংবা আপনি প্রচুর ঘামাবেন, যথেষ্ট হিউমিডিটি এমন একটা গরম। এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, কারণ আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছি এবং এটা সত্যিকার অর্থে হিট ওয়েভময় একটা সামার হচ্ছে। আপনি যখন যেখানে যান সেখানে কিন্তু হিট অ্যালার্ট পাবেন। এখানে আর্জেন্টিনা ভুগছে, এই ওয়েদারটার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ, অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। অপোনেন্টের ফিজিক্যালিটি দেখেও কিন্তু লিওনেল স্কালোনিকে দলটা সাজাতে হয়। সুইজারল্যান্ডের এই দলটাতে ফিজিক্যালি স্ট্রং অনেক লম্বা লম্বা প্লেয়ার ছিলেন, দীর্ঘদেহী প্লেয়ার ছিলেন। এটাও আর্জেন্টিনার জন্য একটা চ্যালেঞ্জ এবং সেটা দেখে স্কালোনি রিয়্যাক্ট করছেন, এটাও পজিটিভ সাইড। শেষের দিকে এসে শেষে 10 থেকে 15 মিনিট আপনি এনার্জি বুস্ট করেন, ফাস্ট অ্যাটাকার নিয়ে আসেন এবং পজিটিভলি একই সঙ্গে লাউতারো কিংবা আলভারেস বা ফ্লাকো লোপেজের মতো অনেক স্ট্রাইকার নামিয়ে দেন। এই যে পজিটিভ মেন্টালিটি, শেষ মুহূর্তে জিতে আসার চেষ্টা, এই জিনিসগুলোকেও পজিটিভলি অবশ্যই নিতে হবে। স্কালোনি একটা টিম বন্ডিং কাজে লাগানোর চেষ্টা করছেন এবং সেই বন্ডিংটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। আমি যখনই এই টিম বন্ডিং, আবেগ, হার না মানা মানসিকতা, এগুলোর কথা বলি এবং দিন শেষে বলি যে আর্জেন্টিনার ফুটবলকে এখনও ডিফাইন করে, জিনিসটা বিশ্বকাপকে ডিফাইন করে এই পার্থক্যটা, তখন অনেকেই এটাকে ট্যাকটিক্সের বা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কেন নেন না আমি এখনও বুঝি না। কারণ আমার কাছে লাতিন আমেরিকার ফুটবলের এই আবেগটা, এই শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করে যাওয়াটা, ফুটবলার অনেক অনেক ট্যাকটিক্যাল জটিল কথাবার্তাকে এর আগে ব্যর্থ করেছে, এবারও যদি করে তাহলে সবচেয়ে বেশি খুশি দিন শেষে আমি আপনি হব। এখানে বন্ডিংটা, আবেগটা কাজে লাগানোর একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু আছে, সে ব্যাপারটাও কিন্তু আমি অ্যাকনলেজ করলাম। এরপর নেগেটিভ পয়েন্টে চলে এসে আমি নির্দিষ্ট করে কোন জিনিসটা বোঝাচ্ছি সেটা বলতে চাইবো, কারণ আমার কাছে মনে হয় যে আমি একটা জিনিস মিন করছি কিন্তু সেটা ইন্টারপ্রেটেড হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা জিনিস নিয়ে। আমার কাছে নেগেটিভ পয়েন্টগুলো সারমর্ম অনেকটা এমন: একাদশ নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর্জেন্টিনা একটা মিডফিল্ড বেস সিস্টেমে খেলবে, এটা আমি ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলেছি এবং সেই আইডিয়াটাকে সাপোর্ট করেছি। এবং এখানে জুলিয়ানো সিমিওনে, নিকো পাস বা এমন টাইপের ট্যালেন্টদেরকে পরবর্তী সময় ইনক্লুড করার কথা বলেছি। এখানে সিমিওনি, নিকো গঞ্জালেস, নিকো পাস, বার্কোর মতো প্লেয়ারে এসে হুট করে একেবারে গোলের পর গোল করে ফেলবেন, যেখানে ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডিপল, এনজো ফার্নান্দেসের মতো অভিজ্ঞ প্লেয়াররা যথেষ্ট পরিমাণ খাবি খাচ্ছেন। এই আইডিয়ার সাথে আমি একমত নই এবং কোনো জায়গায় সেই আইডিয়াটা প্রেজেন্ট করিনি। আমার কাছে এই ইয়াংস্টারদের মধ্যে একজন দুজনকে কাজে লাগানো, পরবর্তীতে আনা, সেই আইডিয়াটা আরও বেশি করে হাইলাইটেড হওয়ার উচিত ছিল বলে মনে হয়। একাদশ নিয়ে সমস্যা নয়, অ্যাপ্রোচ নিয়ে সমস্যা। অ্যাপ্রোচের প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আর্জেন্টিনা এতটা সিটব্যাক করে খেলছে, অর্থাৎ এতটা নিচে নেমে এসে ডিফেন্ড করছে, সেখানেও আমার সমস্যা নেই, কারণ ডিফেন্স করাটা একটা আর্ট। আমার সমস্যা হচ্ছে এত বেশি সিটব্যাক করতে গিয়ে আর্জেন্টিনা কন্ট্রোল হারাচ্ছে কিনা, পজিশন অতিরিক্ত বেশি করে প্রতিপক্ষকে গিফট করছে কিনা, এ পয়েন্টটা একটু মনে রাখুন। অনেক বেশি করে ইমোশন, অনেক বেশি করে লাক আর্জেন্টিনার জন্য ফেভার করছে, তবে এটা শুধুমাত্র লাক এবং ইমোশন ডমিনেন্ট যদি একটা সিস্টেম হয়ে যায় তাহলে এটা ব্রেক হওয়ার একটা সম্ভাবনা আছে। এটাও আমার কাছে একটা অ্যালার্মিং পয়েন্ট। এখন আমি নেগেটিভ নোটসের পয়েন্ট 1, পয়েন্ট 2তে চলে যাচ্ছি এবং একটা সিমুলেশন এখানে বা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আর্জেন্টিনা এখানে অনেকটুকু নিচে নেমে এসে রীতিমতো লো ব্লক টাইপের একটা ডিফেন্স করছে এবং প্রতিপক্ষ 10 নম্বর জার্সি পরিহিত শাকার পায়ে বল আছে। এটা কোনো সমস্যা নয়, 1 সেকেন্ড, কোনো সমস্যা নয় যে আর্জেন্টিনা এত বেশি নিচে নেমে এসে ডিফেন্স করবে। তবে সমস্যাটা হচ্ছে এটার জন্য প্রতিপক্ষ নাম্বার 10কে আপনি এতটুকু জায়গায়, এতটুকু স্পেস দিয়ে দিচ্ছেন, এটা কি আসলে কোনো সমস্যার কারণ হয়েছে? অবশ্যই সমস্যার কারণ হয়েছে। এখানে শাকা যে জায়গা থেকে বলটা রিসিভ করেছেন তার সামনে দেখেন এনজো ফার্নান্দেস আছেন। আমার প্রশ্ন হচ্ছে এই অ্যাপ্রোচটার কারণে, অর্থাৎ এই ডিফেন্সিভ অ্যাপ্রোচটার কারণে এনজো ফার্নান্দেসকে কি বলা হয়েছে যে তিনি কোনো একজন প্লেয়ারকে বা যার পায়ে বল আছে তাকে কোনো রকমের প্রেস করবেন না? যদি প্রেস না করেন সমস্যাটা কি হয়, এখানে প্রতিপক্ষ একজন প্লেয়ার যথেষ্ট স্পেস পান, তার উপর কোনো অ্যাডেড প্রেশার নেই এবং তিনি ওই সিচুয়েশন থেকে বলটা তার লেফট সাইডে বাড়িয়েছেন, অর্থাৎ লেফট উইংয়ের দিকে বাড়িয়েছেন এবং এখানে একটা 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি হয়েছে। নাহুয়েল মলিনা আছেন এবং বরাবরের মতো মলিনা সেখানে 1 ভার্সেস 1 ট্যাকেলটা মিস করেছেন। যখন তিনি মিস করেছেন, রড্রিগো ডিপলও মাঝখান থেকে ওই পাসটা আটকাতে পারেননি এবং এখানে ডিপল মলিনা মিলে দুজন কিন্তু বিট হয়েছেন, গোলটা সে জায়গা থেকে এসেছে এবং খুব পরিচিত একটা জিনিস, তাই না?
আমরা যদি আরও পেছনে চলে যাই, আমার এখানে মূল বোঝানোর বিষয়টা হচ্ছে এটাই, এতটা সেটব্যাকের কারণে, এতটা লো ব্লক ডিফেন্সিভ শেপে চলে যাওয়ার কারণে এই যে একজন প্লেয়ার রীতিমতো অ্যালাউড হচ্ছেন বলটা নিয়ে তিনি এতটুকু সামনে এসে আর্জেন্টিনার ডিফেন্স লাইনটাকে পেছনে নিয়ে যাবেন, এখানে কোনো রকমের প্রেশার অন দ্য বল ওই প্লেয়ারের উপর নেই। এনজো বা কোনো মিডফিল্ডার সে জিনিসটা করছেন না। এখানে পুরো ম্যাচ জুড়ে, শুধুমাত্র এনজোর কথা বলছি না, কোনো প্লেয়ারকে আমি সেভাবে কিন্তু প্রেশারাইজ করতে দেখিনি। সমস্যাটা হয় এমন টাইপের 1v1 সিচুয়েশনে, আপনি পুরো ডিফেন্স লাইনও যদি নিয়ে আসেন, একবার যখন আপনার রাইট ব্যাক বিট হয় সেখান থেকে আর্জেন্টিনার ফিরে আসতে পারে না, ওই ডিবক্সে ঢোকা পাসটা আর্জেন্টিনার ইন্টারসেপ্ট করতে পারে না, এবং কতগুলো গোল আমরা এখানে দেখেছি। আমি আরও একবার শেষ করি এই জিনিসটা বলে, আর্জেন্টিনার এই ডিফেন্সিভ মেন্টালিটি, আর্জেন্টিনার এই যে খুব একটা বেশি বলের দখল রাখবো না, এটাতে আমার কোনো সমস্যা নেই। ডিফেন্স ইজ অ্যান আর্ট, বাট প্রবলেমটা হচ্ছে আপনি এত বেশি সিটব্যাক করছেন, আপনি প্রতিপক্ষকে অ্যালাউ করছেন বলটা নিয়ে এভাবে মুভমেন্ট করার, এবং এমন সিচুয়েশানে এতটা ডিপে নামার পরও আপনি কিন্তু 1v1 থেকে বলগুলোকে আটকাতে পারছেন না। এটা বিশাল রকমের একটা সমস্যা, এবং এটা আমি ওই যে বললাম অ্যাপ্রোচ এর একটা ইস্যু। পয়েন্ট 1, পয়েন্ট 2তে যদি আমি ফিরে যাই, একাদশ নিয়ে আমার এখনও কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে এই এত বেশি সিটব্যাক করার অ্যাপ্রোচ নিয়ে। আমার সমস্যা হচ্ছে এত বেশি ডিফেন্সে যাওয়ার কারণে আর্জেন্টিনা কি ম্যাচের পজিশন এত বেশি হারিয়েছে, প্রতিপক্ষকে এত বেশি বল রাখতে দিয়েছে যে পুরো কন্ট্রোলটা তারা নিজের কাছে রাখেনি। কন্ট্রোলটা কীভাবে নিজের কাছে রাখেনি সেটা আরও একবার বলি। ম্যাচটা আর্জেন্টিনা একটা গোল পেয়ে গিয়েছিল, এবং তার পরবর্তী সময়ে এসে সুইজারল্যান্ড খুব তেড়েফুড়ে এসে আক্রমণ করেনি, এবং আর্জেন্টিনা স্বাভাবিকভাবে সেটা মেনে নিয়েছে। গেমটাকে আরও বেশি করে ডিপে নেওয়ার চিন্তা দুই কোচই করেছেন। যে মুহূর্তে এসে সেকেন্ড হাফে সুইজারল্যান্ড অনেক বেশি করে আক্রমণাত্মক ফুটবল খেলছিল, আর্জেন্টিনা সেখানে তাদেরকে আটকাতে পারেনি। অর্থাৎ এখানেও ম্যাচের পেসটা ডিকটেট করেছে সুইজারল্যান্ড। পরবর্তী সময়ে এসে আর্জেন্টিনা ঠিক তখনই অনেক বেশি করে কন্ট্রোল ম্যাচে পেয়েছে যখন একজন প্লেয়ার রেড কার্ড দেখেছেন। যদি সেই রেড কার্ডটা না হতো, এ পুরো ইকুয়েশনটা অনেক ডিফারেন্ট হতে পারত। এখানে লিওনেল স্কালোনি কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটা প্রতিপক্ষকে দিয়ে খেলেছেন। এটা আমার কাছে একটু বেশি করে লাক ডিপেন্ডেন্ট বলে মনে হয়েছে। আশা করছি নেগেটিভ পয়েন্টসে এসে আমি আসলে কি মিন করতে চেয়েছি সেটা আরেকটু বেশি করে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।